প্রথমে এই দৃশ্যটা কল্পনা করুন। একজন তরুণ, চারপাশে মানুষ তাকে ঘিরে ধরেছে। কারো হাতে জুতা, কারো হাতে রাগ, কারো চোখে বিচার করার আগুন। সে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু কেউই শুনছে না। অভিযোগ, সে নাকি ইফটিজিং করেছে। এখন প্রশ্নটা খুবই সরল, যদি সে সত্যি অপরাধী হয় তাহলে কি এই শাস্তিটাই তার প্রাপ্য? ইফটিজিং এটা কোনো ছোটখাটো ভুল না, এটা একটি সামাজিক ব্যাধি। এটা একজন নারীর নিরাপত্তা কেড়ে নেয়, তার স্বাধীনতা কেড়ে নেয়, তার সম্মানকে প্রতিদিন আঘাত করে। এই অপরাধের বিচার হওয়া উচিত কঠোরভাবে, দ্রুত এবং দৃষ্টান্তমূলকভাবে। কিন্তু বিচার আর প্রতিশোধ, এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? আমরা যদি একটু ঠান্ডা মাথায় ভাবি, আইন আমাদের একটা পথ দেখায়, একটা প্রক্রিয়া দেয়, একটা কাঠামো দেয়, যেখানে প্রমাণ থাকবে, সাক্ষী থাকবে, আর বিচার হবে নিরপেক্ষভাবে। আইন হাতে তুলে নেবেন না, এটা সবার জন্য বলি। তখন আপনারা কি করেন জানেন? বই খাতা খুলে আমাকে শিখাইতে আসেন, সেলফ ডিফেন্স শিখান, আপনারা আমাকে শিখান চোখের সামনে অপরাধ ঘটলে তা প্রতিরোধ করতে কি কি করতে হবে। ভাই, আপাতত একটু বোঝেন, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, পরেরটা পরে বুঝেন। কোনো শাস্তি, কোনো কিছু সেটা আপনি নিশ্চিত করতে পারবেন না যদি এটাকে একটা রাষ্ট্র, একটা দেশ, আপনার সরকারের যদি আপনি চিন্তা করেন যে এই সরকারের বিন্দু মাত্র, মানে কি বলবো, যেই কারণে তারা চেয়ারে বসছে সেটা পালন করার বিন্দু মাত্র ক্ষমতা তাদের আছে, তাহলে এটা আপনার করেন না। আপনি যদি বিশ্বাস করেন যে আপনার আল্লাহর উপরে আপনার ঈমান আছে, বিশ্বাস আছে, সেই জন্য আপনি এই আল্লাহর বিচারের ভার নিজের হাতে তুলে নিয়ে নেন। আপনার বলে না এটা কেউ করতে, সিরিয়াসলি বলে নাই, কিন্তু আবার পড়েন, আমারে পড়ালেখা না শিখায় আপনি একটু পড়েন, আপনি কোনটা করতে পারবেন, কোনটা করতে পারবেন না সেটা লেখা আছে, বলা আছে, ঠিক আছে? আপনি আইন হাতে তুলে নিবেন না। কিন্তু যখন কিছু মানুষ রাস্তায় দাঁড়িয়ে নিজেরাই বিচার শুরু করে, তখন কি হয়? তখন আবেগ, রাগ আর গুজব আইনের জায়গা দখল করে নেয়। এখানে সবচেয়ে বড় বিপদটা কি জানেন? আজ যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে হয়তো দোষী, কিন্তু কাল যদি একজন নির্দোষ মানুষ একইভাবে ভিকটিম হয়, তখন কে দায় নিবে? বিশেষ করে যখন এই ঘটনা ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, যেখানে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হওয়ার কথা, সেখানেই যদি শিক্ষার্থীরা এই আইন নিজের হাতে তুলে নেয়, তাহলে এটা শুধু একটা ঘটনা না, এটা একটা সংকেত, রাষ্ট্রের প্রতি অনাস্থার সংকেত, বিচার ব্যবস্থার দুর্বলতার সংকেত এবং সমাজের ভিড় নড়ে যাওয়ার সংকেত। আরেকটা কঠিন সত্য, মব জাস্টিস বা জনতার বিচার, শুরুতে এটা ন্যায় বিচার মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটা খুবই দ্রুত রূপ নেয় বিশৃঙ্খলায়। কারণ এখানে কেউই তদন্ত করে না, কেউ প্রমাণ যাচাই করে না, কেউ দায় নেয় না। একটা প্রশ্ন করি, যদি 10 জন মিলে একজনকে অপরাধী বলে, তাহলে কি সে অপরাধী হয়ে যায়? আইন বলে না, কিন্তু জনতা বলে হ্যাঁ। এখানেই সংঘর্ষটা। আরেকটা গুরুত্বপূর্ণ দিক, এই ধরনের শাস্তি শুধু শারীরিক না, এটা মানসিক, সামাজিক এবং আজীবনের জন্য দাগ রেখে যায়। যদি সে দোষী হয় তাহলে আইন তাকে শাস্তি দেবে, জেল হবে, সমাজ জানবে সে অপরাধী। কিন্তু যদি সে নির্দোষ হয় তাহলে তার জীবনের ক্ষত কে পূরণ করবে? আমরা একটা বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে অভিযোগ আর প্রমাণ এক হয়ে যাচ্ছে, যেখানে রাগ আর ন্যায় বিচার এক হয়ে যাচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা হলো, আমরা কি এমন একটা সমাজ তৈরি করছি যেখানে আইন বয়ে থাকবে আর বিচার হবে রাস্তায়? ইতিহাস বলছে, যেখানে জনতার বিচার শুরু হয় সেখানে আইনের শাসন ধীরে ধীরে শেষ হয়ে যায়, আর যেখানে আইনের শাসন থাকে না সেখানে শক্তিশালী মানুষই সঠিক হয়ে যায়। তাই এখানে আমাদের অবস্থান পরিষ্কার হওয়া উচিত। আমরা অপরাধের বিরুদ্ধে, কিন্তু বিশৃঙ্খলার পক্ষে না। আমরা চাই অপরাধীর বিচার হোক, কিন্তু আইনের মাধ্যমে হোক, রাষ্ট্রের মাধ্যমে হোক, প্রমাণের ভিত্তিতে হোক। আর যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে তাদেরও আইনের আওতায় আসতে হবে, কারণ আইন সবার জন্য সমান না হলেও কাউকেই রক্ষা করবে না। শেষে একটাই কথা, আজ যদি আমরা নীরব থাকি তাহলে কাল এই নীরবতা আমাদের দিকেই ফিরে আসবে। বিচার চাই, কিন্তু ন্যায় বিচার চাই, আর ন্যায় বিচার কখনোই জুতার আঘাতে আসে না। আর তাই এই ঘটনায় যদি ছেলেটি অপরাধী হয় তাহলে তার বিচার হোক আইনের মাধ্যমে, আর যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে তাদেরও একই আইনের আওতায় আনা হোক। রাষ্ট্রকে তার কর্তৃত্ব প্রমাণ করতেই হবে, নইলে বিশৃঙ্খলা আর অন্যায়ের মধ্যে পার্থক্য থাকবে না। দর্শক, আমাদের সমাজে এমন ঘটনা দেখে আপনি কি ভাবছেন? আপনার মস্তিষ্কে থাকা ভাবনা কমেন্টে জানান, আর নিয়মিত এমন আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক দিন। আল্লাহ হাফেজ।